আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, একটা বেশ বড় গরম খবর আছে এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এগুলো নিয়ে তোলপাড় করছে যে শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়া হবে না। আসলে বিষয়টা হলো যে শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়া হচ্ছে না। এই বিষয়ে কথা বলবো। ইচ্ছা ছিল সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদী সাহেবের বৈঠক নিয়ে কথা বলার, সেটা হয়তো আর কিছুক্ষণ পরে বলবো, কারণ এই খবরটা সারা বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে গেছে। আমি নিশ্চিত পত্রপত্রিকায় বের হওয়ার পর জঙ্গিরা এখন লাফালাফি করবে। মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, বাংলাদেশের লাদেন, সে নিশ্চয়ই ইউটিউব করবে, পত্রিকায় লিখবে, এবং অনেক ধরনের আপনার ইউটিউবাররা যারা ২৪-এর জঙ্গি উত্থানের সহযোগী, তারা এটা নিয়ে রঙিন রঙিন ভিডিও তৈরি করবে, টিকা টিপ্পনী কাটবে। সেজন্য আমি আমি পুরো জিনিসটা খোঁজ খবর নিলাম, পত্র পত্রিকা ঘাটলাম, ঘেটে যেটা হয়েছে সেটা বলি। সেটা আসলে সত্য কথা, শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়া হচ্ছে না। এই কথাটাই পুনরায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিকে ভারত সরকার জানিয়েছে, অর্থাৎ ফরেন মিনিস্ট্রির অফিসিয়ালরা জানিয়েছে, এবং সেটা ভারত সরকার প্রকাশ করেছে। এই সংসদীয় কমিটির চেয়ারম্যান হলেন বিরোধী দল অর্থাৎ ভারতের কংগ্রেসের নেতা শশী থারুর। ব্যাপারটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আমরা কিন্তু ওনার কোনো ভিডিও দেখিনি, অর্থাৎ উনি কোনো জায়গায় সশরীরে উপস্থিত হয়ে পাবলিকলি কিছু করেননি। এটা আসলে ভারত সরকারের এই নীতিটারই প্রতিফলন, যে তারা শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দিচ্ছে না। এতদিন যে জল্পনা কল্পনা ছিল, শেখ হাসিনা মরে গেছেন, শেখ হাসিনা অসুস্থ, শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত, শেখ হাসিনার হাত পা ভেঙে গেছে, এক ওই যে জঙ্গি একটা যে অস্ট্রেলিয়ায় থাকে, যে বনি আমিন, যাকে কিছুদিন আগে উত্তম মধ্যম দেওয়া হয়েছিল ইটালিতে, সে বলছিল একবার শেখ হাসিনার জেব বা ও কি জানি, ও খুব শুদ্ধ উচ্চারণ করতে চায়, ইয়ের মতো, তৃতীয় মাত্রা জিল্লুরের মতো, সেটা বাম দিক ডান দিক অচল হয়ে গেছে। এই বিষয়টা আসলে আজকে ক্লিয়ার হয়ে গেল যে ভারত সরকার শেখ হাসিনার উপর এক ধরনের বিধিনিষেধ আরোপ করে রেখেছেন, এবং শেখ হাসিনা যা কিছু করছেন ভারত থেকে সবকিছু কিন্তু ওই বিধিনিষেধের অধীন। এবং বিধিনিষেধটা কোথা থেকে এসেছে? এইটা হলো ভারত সরকার বা ভারত রাষ্ট্র আপনার ওই যে পঞ্চশীলা নীতি নামে পরিচিতি লাভ করেছে, যেটা একেবারে ১৯৫০-এর দশকে পণ্ডিত নেহেরু, ভারতের তখনকার প্রধানমন্ত্রী, এখন তো নাই, ইউগোস্লাভিয়া তৎকালীন, বর্তমানে সার্বিয়া যার অংশ, ইউগোস্লাভিয়ার নেতা মার্শাল টিটো, তখনকার ইন্দোনেশিয়ার নেতা আহমেদ সুকর্ণ, এরা মিলে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করেছিলেন, যেটা মূলত আসলে ছিল সোভিয়েত ইউনিয়নের একটা এলাই, যদিও তারা জোট নিরপেক্ষ। তারা একটা নীতি, 5টা নীতি বের করেছিলেন। সেটার মধ্যে একটা ছিল যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে না গলানো। ভারত কিন্তু এই জিনিসটা স্ট্রিক্টলি মেনে চলে। ভারত যেহেতু পরাশক্তি হতে চায়, এই জিনিসটা তারা স্ট্রিক্টলি মেনে চলে। এবং চীন গত কয়েক বছরে আপনারা যদি খেয়াল করে থাকেন, চীন যত মিটিং করেছে বিভিন্ন জায়গায়, এবং কি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিংয়ের ওইখানেও কিন্তু চীনের এই কমিটমেন্টটা ছিল, পঞ্চশীলা নীতি, অর্থাৎ 5টা নীতির মধ্যে একটা হলো যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানো। ভারত চীন এগুলা কিন্তু নীতিটা মেনে চলে, মার্কিন যুক্তরাষ্ট্র নীতিটা মেনে চলে না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের দেশের জঙ্গিদের সাথে মিলে শেখ হাসিনা সরকারের উৎখাত ঘটিয়েছে। দেখুন, ভারত সরকারের এই যে ঘোষিত একটা নীতি, তাদের সুপার পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষা, এগুলোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই দেশে থাকতে দিয়েছে এবং তার উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এখন কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, সেই বিধিনিষেধের মধ্যে থেকেও কিন্তু শেখ হাসিনা তার দলের লোকজনের সাথে কথা বলছেন, মিটিং করছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি ইন্টারভিউ দিচ্ছেন। সেগুলো যা আছে, এই এই আজকের যে রিপোর্ট, সংসদীয় কমিটির থ্রুতে যে রিপোর্ট বের হয়েছে, তাতে কিন্তু এগুলা কোনো কিছুকে মানে নতুন কিছু হবে এখান থেকে এমন কোনো খবর কিন্তু কোথাও বের হয়নি।
ফলে এখান থেকে জঙ্গিরা যদি উৎফুল্ল হয় যে শেখ হাসিনার সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেটা হবে মানে তাদের এই এই নতুন একটা খবর শুনে কি বলবো, যে এই সব খবর বের হলে যে ধরনের নিজেদের ফেভারে সবাই ব্যাখ্যা করতে চায়, সেই ধরনের ব্যাখ্যারই একটা প্রয়াস হিসাবে এটাকে দেখতে হবে। আমি কিন্তু এই খবরগুলো ভালোভাবে পড়েছি ইতিমধ্যে, বাংলাদেশের ডেইলি স্টার, নিউজ সহ বিভিন্ন পত্রিকা, হ্যাঁ, টিবিএস সবাই ছাপিয়েছে, ভারতেরও অনেকগুলো গণমাধ্যম এই খবরটা ছাপিয়েছে যে শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়া হচ্ছে না। সংসদীয় কমিটিতে শশী থারুর বলেছেন যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে ভারতের যে নৈতিক মানদণ্ড, ঐতিহাসিক নৈতিক মানদণ্ড এবং মানবিক দিক বিবেচনা করে। সেটাই স্পষ্ট, অর্থাৎ শেখ হাসিনার জীবন বাংলাদেশে বিপন্ন ছিল। আমরা তো দেখেছি জঙ্গি মাসুদ বলেছিল যে তারা শেখ হাসিনাকে খুঁজতে গিয়েছিল, ওইখানে পেলে ওয়াকার আর মাসুদ এরা কিন্তু শেখ হাসিনাকে মেরে ফেলতো। এই কনসিডারেশনে ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ে রেখেছেন। রাজনৈতিক আশ্রয় কথাটা তারা বলেননি, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে তো কোনো গুজব ছড়াবো না, ফলে আমি বাড়তি কোনো শব্দ এখানে যোগ করতে চাই না। যেটা সত্য সেটা বললাম, এবং পুরো জিনিসটা নিয়ে যে তোলপাড় হচ্ছে তার কোনো অর্থ নাই। বরঞ্চ এই সংসদীয় কমিটি, ওই যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করা হবে এক্সট্রাডিশন ট্রিটির অধীনে, মাঝে মধ্যেই বাংলাদেশ সরকার এটা নিয়ে অপরিপক্ক বক্তব্য দেয়, যেটা আসলে দস্যু ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ কিন্তু স্পষ্ট বলে দিয়ে গেছেন যে এইটা আমরা চিঠিগুলো লেখার জন্য লিখি, শেখ হাসিনা যে ভারত আমরা যেভাবে চাই সেভাবে ফেরত দিবে, এটা আসলে তৌহিদ সাহেব নিজেও আশা করেন নাই, কেউই আশা করেনি, বিএনপিও আশা করে নাই। এখন শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে কারণ সব খবরে বলা হচ্ছে যে তিনি যেহেতু স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে তিনি ফিরবেন ডিসেম্বরের মধ্যে, এই যে ফেরার কথাই যে সারা বিশ্বে তোলপাড় হয়েছে, সেই তোলপাড়ের কারণে যে বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো অত্যন্ত উৎকণ্ঠায় আছে, বিপদে আছে এবং ভয়ে আছে, তারই প্রতিফলন। এবং সেটার প্রেক্ষিতে তারা হয়তো আজকের এই বক্তব্য ব্যাখ্যা করতে পারে। কিন্তু আমি সবাইকে অনুরোধ জানাবো যে যা খবর এসছে তা হলো ভারত শেখ হাসিনার উপর যেই নীতি শুরু থেকেই অনুসরণ করছে, সেই নীতিটাই আসলে এই রিপোর্টে পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে। কিন্তু শেষ কথাটা সংসদীয় কমিটির খবরে যেটা বের হয়েছে সেটা আমি একটু আপনাকে পড়ে শোনাই। আমি এটা ভারতের পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে পড়ে শোনাচ্ছি। সেখানে লাস্ট প্যারাগ্রাফ বলেছে যে টেকিং নোট অলসো অফ ঢাকাস রিকোয়েস্ট ফর হার এক্সট্রাডিশন, দ্য কমিটি রিকমেন্ডেড দ্যাট দ্য গভর্নমেন্ট কন্টিনিউ টু আপহোল্ড ইটস প্রিন্সিপালড অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ consisting with India's values and international responsibilities while ensuring that such situations are managed with due sensitivity. খুব পরিষ্কার সংসদীয় কমিটির কথা বলছে যে শেখ হাসিনাকে যে এক্সট্রাডিট করার জন্য বাংলাদেশের সরকার বলছে, সেইখানে ভারতের যে প্রিন্সিপাল পজিশন আছে, হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন আছে, এইগুলো মেনে এটা এই জিনিসটা হ্যান্ডেল করতে বলেছে। তার মানে হলো তারা জানে বাংলাদেশে শেখ হাসিনার জীবন বিপন্ন হবে, শেখ হাসিনাকে অবৈধভাবে অন্যায্যভাবে ইউনূসের থিয়েটারগুলো এবং একাধিক্রমে সেই থিয়েটার তারেক রহমানও চালিয়ে যাচ্ছেন, তারা তাকে অন্যায্যভাবে মৃত্যুদণ্ড দিয়েছে, যেটা কিন্তু কয়েকদিন আগে 2 দিন আগে হিউম্যান রাইটস ওয়াচ, যারা কখনোই শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে কিছু বলে না, তারাও কিন্তু বলেছে যে এই মামলাগুলো এটা হলো রাজনৈতিক প্রতিহিংসা, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া সেটাও কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা। এবং আমরা যেটা ভালোভাবে জানি শেখ হাসিনা 6 জন যুদ্ধাপরাধীকে ফাঁসি দিয়েছিলেন, এখন তারা শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগকে ফাঁসি দিয়ে দিবে সুযোগ পেলে। এটা তো সারা পৃথিবী এখন জেনে যাচ্ছে, ভারত সরকার এটা ভালোভাবেই জানে। ফলে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করার বিষয়টা আসলে এই অবজারভেশনের অন্তর্গত, এবং সেইটাই ভারতের সংসদীয় কমিটি আবার ভারত সরকারকে সতর্ক করে দিল যে শেখ হাসিনা যে এখন যাবেন বলছেন তার নিরাপত্তা নিশ্চিত করুন। এখানে কিন্তু আপনি মিনিংটা ওইভাবেও নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসলেও তার নিরাপত্তার ব্যাপারে কিন্তু ভারত সরকারের দৃঢ় মনোযোগ থাকবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আশা করি এই যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে এইটার পুরো ব্যাখ্যা আপনারা সবাই পেয়েছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে এ মাসের 12ই জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে আমাদের দেখা হয়েছিল। অনেকেই জানতে চেয়েছেন দেখা হলো কি হলো,
আমি এই নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আপনাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই পর্বটি গত ডিসেম্বরেই যাবার কথা ছিল, কিন্তু সময় মেলেনি। তো এবার যখন জুলাইয়ে আমি একটি কনফারেন্সে মালয়েশিয়ায় যাব ঠিক করেছি, তখন নেত্রীকে বললাম যে নেত্রী, আমি একটু দিল্লি আসতে চাই। কারণ ফোনে অনেক কথা হয়, কিন্তু সবকিছু বলা যায় না, কিছু কথা সামনাসামনি বলবার দরকার ছিল। তিনি বললেন যে আস। তা আমি বললাম যে আমি 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল। 12 তারিখ রবিবার হলে ভালো হয়, রবিবার ছুটির দিন। বললেন আমার তো ছুটি নেই, আমি তো প্রতিদিনই কাজ করি। যাই হোক, তিনি বললেন যে 12 তারিখ আসো। আমি বললাম যে আমি একা না, আমি অস্ট্রেলিয়া আরো কয়েকজনকে নিয়ে আসতে চাই। বললো ওদের নাম পাঠিয়ে দিও। তো তারপরে কথা হলো এবং আমি জিজ্ঞেস করলাম যে নেত্রী, আমি দিল্লি গিয়ে কার সাথে যোগাযোগ করব? বললাম যে কারোর সাথে যোগাযোগ করতে হবে না, আমি তোমাকে টাইম টু টাইম জানাবো। তো আমি মালয়েশিয়ায় কুয়ালালামপুরে বসে আছি, এই বুকিত বিনতাং এর একটা শপিং কমপ্লেক্সের বাইরে সিঁড়িতে বসে আছি। আমার বাচ্চারা, আমার বউ, ওরা ভেতরে কি সব টুকটাক কেনাকাটা করছে। আমি বাইরে বসে আছি, এই সময় দেখলাম যে পরপর কয়েকটা SMS এলো যে দিল্লিতে গিয়ে কার সাথে যোগাযোগ করতে হবে, কে আমাকে নিয়ে যাবে, কোথায় দাঁড়িয়ে থাকতে হবে, সব নির্দেশনা দেওয়া আছে। তা আমার তো মনটা ভালো হয়ে গেল। আমি অস্ট্রেলিয়া জানিয়ে দিলাম এবং সবাই টিকিট কাটলো। তো আমরা যেখান থেকে আমাদের পিক করা হবে তার কাছাকাছি একটা হোটেলে ছিলাম। তো আগের দিন নেত্রীর প্রোটোকল অফিসার যোগাযোগ করলেন, বললেন যে 10:30টায় একটা জায়গায় থাকতে, সেখান থেকে আমাদের পিক করবে। তো ওই দিন আমাদের অস্ট্রেলিয়া থেকে আমরা 4 জন গিয়েছিলাম দেখা করতে। এর বাইরেও আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ বা অন্যান্য মিলিয়ে আরো 8 জনের দেখা করার কথা ছিল। তো আমাকে যে SMS-টা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে 10:30টায় আমাদের পিক করা হবে। অন্যদের বলা হয়েছে 11:30টায় পিক করা হবে। তো স্বভাবতই ওখানে একটা কনফিউশন ছিল, কারণ আমাদের সাথে প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন MP ছিলেন, অনেক হাই প্রোফাইল ছিলেন। আমরাই সবচেয়ে লো প্রোফাইলের ছিলাম ওখানে যারা। তো হয়তো অনেকে ভেবেছে যে হয়তো ভুল হয়েছে কোথাও। তা আমি বললাম না, আমি 10:30টাতেই যাব। তো আমার টিম নিয়ে আমরা 4 জন 10:30টায় গেলাম। সেখান থেকে স্ট্রিক্ট ফর্মালিটিস, কোনো রকমের ডিভাইস নেওয়া যাবে না, মোবাইল, স্মার্ট ওয়াচ, কোনো মানে খুবই এই জায়গা থেকে বোঝা গেল স্ট্রিক্ট সিকিউরিটি। এবং সেই সিকিউরিটি শেষে আমরা গাড়িতে উঠলাম এবং বোঝাই গেল যে গাড়িটা বেশ ঘুরে তার গন্তব্যে পৌঁছলো। একটা দোতলা বাড়ি, সেখানে আরেক দফা চেক। এবং আমরা নেত্রীর জন্য তার খুব পছন্দের একটা চকলেট নিয়ে গিয়েছিলাম, তো সেটি হ্যান্ড ওভার করলাম। আর কিছু রিপোর্ট নিয়ে গেছিলাম, সেগুলো দিলাম। দিয়ে আমরা ড্রয়িং রুমে বসলাম। তারপরে তো নেত্রী এলেন। দ্য সেম ওল্ড নোন শেখ হাসিনা, যে শেখ হাসিনাকে আমরা দেখে অভ্যস্ত, চিনেছি, ঠিক সেই মানুষটা। এই যে বাংলাদেশের এত কিছু হয়ে গেল, যেটাকে আমি বলি ইতিহাসের নির্মম একটা বাঁক, কিন্তু এই মানুষটার দৃঢ়তা দেখে বোঝার কোনো উপায় নাই যে এত ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে তিনি কেমন আছেন। আমি কিন্তু যতদিন তার সাথে কথা বলেছি, আমি সবসময় জিজ্ঞেস করেছি তার শারীরিক অবস্থা এবং তার মানসিক অবস্থা। হয়তো আমি ডাক্তার হিসেবেই এটা বলেছি এবং তিনি প্রতিবার কিন্তু লক্ষ্মী মেয়ের মতো আমার এই প্রশ্নগুলোর জবাব দিয়েছে। প্রায় দেখবেন ফেসবুকে গুজব ওঠে যে তার অসুখ হয়েছে, তার স্ট্রোক হয়েছে, আর প্রায় 1 যুগ ধরে শুনছি তার কোলন ক্যান্সার হয়েছে। তো এইগুলো শুনি, আর এখন প্রায় শুনি, এবং এমনও বলা হয় যে তিনি আসলে বেঁচে নেই, তার যে অবয়বটা, কণ্ঠটা আমরা শুনি এটা AI জেনারেটেড, এরকম। এবং কোনো সমর্থক, ভক্ত, অনুসারী আমাকে কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কান্নাকাটি করে যে নেত্রী কি হলো, নেত্রী একটু দেখেন।
তো এই যে অপপ্রচারগুলো করে আমাদের প্রতিপক্ষ শত্রুপক্ষ, এবং এটা বিশ্বাসও করে কিছু লোক, এটাই অবাক হয়েছে। তো নেত্রী হেলথ ওয়াইজ একদম ভালো আছেন, এবং কদিন আগেই তিনি আমাকে বলেছিলেন দিল্লি যাওয়ার আগে যে গত 2 বছরে তিনি যে ভারতে অবস্থান করছেন এই সময় মাত্র 2 দিন তিনি একটু সর্দিতে ভুগেছিলেন, এছাড়া কোনো রকমের হেলথ হ্যাজার্ড বা কোনো অসুখ বিসুখ হয়নি আল্লাহর রহমতে। এবং তিনি বললেন যে তার সারা জীবন একটু ঠান্ডা লাগার ধাত ছিল, সর্দি টর্দি হতো, কিন্তু করোনার সময় এত নিয়ম কানুন করেছেন যে তার আর ওই সর্দি সর্দি ভাবটা নাকি করোনার পর একেবারে নেই হয়ে গেছে। মানসিকভাবে কেমন আছে? ভীষণ দৃঢ়, মানে ভয় ডরহীন একটা মানুষ। আমরা গেলাম, আমাদের সাথে আমাদের সিডনির মুরব্বী, যাকে সবাই মানে দলমত নির্বিশেষে, গামা কাদির ভাই ছিলেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যে অস্ট্রেলিয়া ব্রাঞ্চ, তার প্রেসিডেন্ট সিরাজ ভাই ছিলেন। আমাদের অস্ট্রেলিয়া যুবলীগের নোমান শামীম, যাকে আপনারা বিভিন্ন পরিচয় আজকাল দেখেন, টকশোতেও আসে। তা আমরা 4 জন ছিলাম। তো নোমান শামীম প্রথমে জিজ্ঞেস করলো যে আপা, আমরা কি একটু পায়ে হাত দিয়ে সালাম করতে পারি? আপা বললেন পারো। নোমান, আমি, সিরাজ ভাই সালাম করলাম, আপা আমাদের আদর করে দিলেন, দোয়া করলেন। আর গামা ভাই 84 বছর বয়স, বাট স্টিল তাকে আমরা বলি চিরতরুণ। তো বললেন, গামা ভাইকে বললেন যে আপনার সালাম করা লাগবে না। তো তারপর শুরুতে উনি বললেন যে মিল্টন, তোমার কি কথা আছে বলো। তো আমরা বাকি 3 জন বসে আছে, আমি ওনার কাছের চেয়ারটা নিয়ে গিয়ে আমি লিখে নিয়ে গিয়েছিলাম। আমার 6 মিনিটের একটা প্রস্তুতি ছিল। আমি প্রায় 15 মিনিট ওনার সাথে ব্যক্তিগত বিষয়গুলো আলাপ করলাম, মানে যে বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম সামনাসামনি সেগুলো বলেছি, এবং উনি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। আমি যা জানতে চেয়েছি, ওনার মন্তব্য, ওনার পরামর্শ সব দিয়েছেন। আমি বলেছি যে আমি এই দলের বাইরেও কিছু ছেলে মেয়ে নিয়ে কাজ করি, যাদের আমি আগে চিনতাম না, এবং এই ক্রাইসিসের মধ্য দিয়ে তারা চমৎকার ভূমিকা পালন করছে। তারা কেউ কেউ লন্ডনে আছে, কেউ আমেরিকায় আছে। তো এদের নামগুলো আমি বলেছি, আবার কিছু রিপোর্ট এগুলো বলেছি। আবার বর্তমানে যে জেএনজি, যাদের বাংলাদেশকে বিভ্রান্ত করে যে জামাত, বিএনপি বা এখনকার এনসিপি, এরা যে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটিয়েছিল, সেইখানে তো এই প্রজন্মের একটা বিরাট অংশ, বিশেষ করে শহর কেন্দ্রিক বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জেএনজি প্রজন্ম, তাদের তো বিভ্রান্ত করা হয়েছিল। তো এদের মধ্যে একটা গবেষণা সম্প্রতি আমরা পরিচালনা করেছি। আমি আমি একদম টপে ছিলাম, কিন্তু কাজটা করেছে নোমান শামীম এবং তার টিম, যে জেএনজি আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ব্যাপারে কি ভাবছে, তারা কি চায়, এবং প্রায় 56টা রিকমেন্ডেশন আমরা এই কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পেয়েছি। এবং আমি অবাক হয়েছি জেএনজির চিন্তা ভাবনা দেখে। এবং তাদের কথা হলো যে আমরা এই বিষয়গুলো শেখ হাসিনার মুখ থেকে শুনতে চাই, বিকজ শি অনলি ক্যান ডেলিভার। তারা ইতিমধ্যে বুঝে গেছে যে বাংলাদেশের সুন্দর করে অনেক কথা বলে, যে ডক্টর ইউনূস কত মিষ্টি মিষ্টি কথা বলে, তারেক রহমানও ইদানিং খুব ভালো কথা বলে, কিন্তু ডেলিভারি দেওয়ার ব্যাপারে শেখ হাসিনার ধারে কাছে কেউ নেই। সো তারা চায় যে এই যে আমাদের প্রত্যাশাগুলো, এগুলো নিয়ে আওয়ামী লীগ ভাবুক, এবং শেখ হাসিনা কি ভাবছেন এগুলো আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনতে চাই। তো আমরা রিপোর্টের কপিটা শেখ হাসিনার কাছে দিয়েছি। তো আমরা যে অস্ট্রেলিয়ার টিমটা প্রায় 70 মিনিট আমরা নেত্রীর সাথে কথা বলেছি, এবং তিনি শুরুতেই বলেছেন যে আমি তোমাদের 1 ঘন্টা আগে আসতে বলেছি, যে আমি আসলে তোমাদের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। একটা বিষয় আমি যাওয়ার আগে নিজের সাথেই এটা আমার একটা বোঝাপড়া ছিল যে কোনো অবস্থায় আমি কাঁদবো না, কিন্তু নেত্রীকে যখন দেখলাম যে চোখ ছলছল করছে। তো আমাদের সিরাজ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, গামা ভাই আমাদের মুরব্বী, তিনি কথা বললেন। আবার আসার আগে গামা ভাইকে নেত্রী বললেন যে আপনি মুরব্বী, সবাইকে নিয়ে আপনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের একটা কমিটি করে দেন। এখানে একটা ব্যাপার যে 5ই আগস্টের পর আমরা অস্ট্রেলিয়ার যে আওয়ামী লীগের তো সব পার্টিরই, বিএনপির 3-4টা গ্রুপ, আওয়ামী লীগের 3-4টা গ্রুপ, তো আওয়ামী লীগের যে প্রধান 2টো গ্রুপ আমরা কিন্তু এক হয়ে কাজ করছি। তো এই বিষয়টা দেখলাম যে নেত্রী যেমন প্রশংসা করেছেন, পুরো
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারাও কিন্তু খুব প্রশংসা করছেন এবং তারা বলেন যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কাছ থেকে দেখো যে সংকটে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়। তা আমরা 70 মিনিট থাকার পরে নোমান শামীম বলছিল যে ভাই যাই, আমি বললাম না থাকো। তো এরপরে অন্য 8 জন আসলেন, সেখানে আমাদের সৌম্য, রেজা, করিম ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, রোকেয়া প্রাচী আপা ছিলেন, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের ছিলেন, আবার আমাদের এক নেতার মেয়ে ছিলেন, আমাদের ভাতিজি রাখি। তো ওরা যখন ঢুকছে, ওরা নেত্রীকে দেখে এমন ভাবে ভেঙে পড়েছে, মানে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে যে বাকি সবার চোখে তখন জল এসে গেছে। তো নেত্রী সবাইকে সান্ত্বনা দিলেন যে তোমরা কাঁদতেছো কেন, এবং নেত্রী মেন্টালি ভেরি স্ট্রং। তো আমরা কি কি আলোচনা করেছি সেটি সাংগঠনিক বিষয়, সেটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো না, কিন্তু যে বিষয়গুলো দেখলাম যে এই সংকটেও একজন লিডার, শি ইজ এ গ্রেট লিডার, গ্রেট হিউম্যান বিইং, এবং তিনি বাংলাদেশে কি কি করেছেন মাঝে মধ্যে সেই কথাগুলো বলছিলেন। এবং আমি তো আওয়ামী লীগের কেউ নই তেমন, সামান্য কর্মী বলতে পারে নিজেকে, আমি বলি শেখ হাসিনা রিজার্ভ ফোর্সের একজন সদস্য বা কর্মী। কিন্তু এই 12ই জুলাই গিয়ে বুঝলাম যে তার একটা বিশাল স্নেহের জায়গা আছে, এবং আমার ধারণা সেই স্নেহের জায়গায় আমরা অবস্থান করি। তিনি সেখানে দুপুরের খাবার আয়োজন ছিল, তিনি নিজেই ঘুরে ফিরে বললেন যে খাও, হ্যাঁ, তারপরে কোথায় ওয়াশরুম আছে কি, সব মাঝে মধ্যে এগুলো বলছিল। মানে আমি কি বলবো, যে তিনি যে শুধু নেত্রী তা না, ওই যে আমি বলেছি তিনি আমাদের মা, তিনি আমাদের বড় বোন, তিনি আমাদের বন্ধুর মতো। আমার তো অসংখ্য স্মৃতি আছে। তো যখন খাচ্ছিলাম তিনি ঘুরে ঘুরে এটা খাও ওইটা খাও বলছিলেন। আর ওনারকে যারা টেক কেয়ার করে, ওনার নিরাপত্তায় যারা আছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। দার্জিলিং এর একটা মেয়ে যে বাংলা ভাষা বলতে পারে, সে ওনার একদম ফার্স্ট হ্যান্ড টেক কেয়ার করে, সেও গোয়েন্দা কর্মকর্তা। এবং আমার মনে হচ্ছে যে এই মেয়েটা গোয়েন্দাগিরি না করে যদি বলিউডে অভিনয় করতো তাও বোধহয় সে খুব ভালো করতো। তো আমি আসার আগে তাকে অনেক ধন্যবাদ জানিয়ে এসেছি। এবং নেত্রী বললেন যে এরা আমার অভ্যাস খারাপ করে ফেলছে, একেবারে নিয়ম মেনে সব করতে হয়, যে ম্যাডাম এখন আপনার খাওয়ার সময়, আপনার হাঁটার সময়, মানে একদম ঘড়ির কাঁটা মেনে। তো নেত্রী বলছেন যে এরা অভ্যাস খারাপ করে ফেলছে, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম আমি দুপুরে খাওয়ার সময় পেতাম না, আমি তো এই 1 কাপ চা 2টা বিস্কুট দিয়ে লাঞ্চ করতাম। ঠিক তখনই কিন্তু আবার এই মিডিয়া আসছিল নেত্রীর 1 বছরে খাওয়ার বাজেট 35 কোটি টাকা। মানে কিভাবে নিউজ ডিস্টর্ট করে মানুষকে অসম্মান করে। নেত্রী ব্যক্তিগতভাবে খাওয়া দাওয়া কিন্তু খুবই মেনটেন করে, এবং খুবই, আমরা গোপালগঞ্জের লোকজন বলি যে কবুতরে খাওয়া, তো খুব কম খায়। এবং পরবর্তীতে তো এই 35 কোটি টাকার ব্যাখ্যা অনেক ইউটিউবার দিয়েছেন। আমাদের কাউকাস সাহেব এটা খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করেছেন, এবং এটা 35 কোটি টাকা হলো যে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন সব মিলিয়ে যত রকমের আপ্যায়ন আছে সব মিলিয়ে, তো সেই হিসাবে তো এটা খুবই মিনিমাম। ব্যক্তিগত জীবনে নেত্রী খুবই ধর্মভীরু একজন, মানে ধর্ম পালনকারী একজন মানুষ, খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই মানে অল্পহারী, এবং তিনি খুবই মেনটেইন করে চলেন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, যা খুব জরুরি। তিনি, আমরা প্রায় ওনার সাথে 4 ঘন্টা ছিলাম, আর আগে পেছে মিলে প্রায় 6 ঘন্টা। অসাধারণ কিছু স্মৃতি নিয়ে। এবং দেশে ফেরার ব্যাপারে তিনি বললেন তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। এবং আমরা অনেকেই ভয় পাই যে তিনি ফিরলে কি হবে, অনেক কিছুই তো হতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে অমুক দেশের প্রেসিডেন্টকে প্লেন থেকে নামার মুহূর্তে গুলি করেছে, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে। কিন্তু শেখ হাসিনাকে দেখলাম যে তার চোখে ন্যূনতম কোনো ভয় ডর নেই, নির্ভীক সাহসী একটা মানুষ। এরকম একটা সাহসী নেত্রী, সাহসী মানুষ, নির্ভীক মানুষ, তাকে, তিনি যদি দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাকে তো ঠেকানো কঠিন। বাংলাদেশ সরকারের মধ্যে কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কিভাবে তাকে ঠেকানো যায় এটা নিয়েই তাদের এখন দিন কাটে, রাত কাটে।
তো এই হলো দিল্লি সফর। নেত্রী ভালো আছেন, নেত্রী এখনো বাংলাদেশের কথা ভাবেন। এই যে এত কিছু হলো, তার প্রতি এত অসম্মান, আওয়ামী লীগের প্রতি এত নির্যাতন, তারপরেও তিনি বলেন যে আমি বাংলাদেশে ফিরব, বাংলাদেশের মানুষের কাছে ফিরব, আমি প্রতিশোধ নেবার জন্য ফিরব না। এ অসাধারণ উক্তি। এবং তিনি বলেছেন যে আমি কেবলমাত্র বাংলাদেশের মানুষের কাছেই দায়বদ্ধ। বাংলাদেশের মানুষ যে রায় দেবে আমার ব্যাপারে, তারা যে সিদ্ধান্ত দেবে তাই আমি মাথা পেতে নেব। এমন জনদরদী নেত্রী বাংলাদেশ সেই বঙ্গবন্ধুর পরে আর পেয়েছে কিনা আমার ধারণা নেই। অসাধারণ একটা দিন, আমার জীবনের অসাধারণ দিন 12ই জুলাই। আমি যতদিন বেঁচে থাকবো আমার এখনো চোখের সামনে সেই দৃশ্যটি, যে তিনি দরজা খুলে ঢুকলেন এবং কি যে মায়া, কি যে আদর, কি যে স্নেহ, এটা আসলে আই ক্যান্ট এক্সপ্রেস। আমার সাথে গামা ভাই ছিলেন, গামা ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে নেত্রীর সাথে এভাবে একটু সামনাসামনি কথা বলবেন। আমরা যে চারজনই মোটামুটি এখনো বোধহয় বিশ্বাস করতে পারে না, স্বপ্নের মতো লাগে যে নেত্রী আমাদের এত সময় দিয়েছেন এবং আমরা আমাদের সব ধরনের কথা বলেছি। যারা বলতো গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলতো, সেই গোলামি না আজাদি যারা বলতো তারা দেশটাকে গোলাম করে দিয়ে গেল। ওই সময় যারা শেখ হাসিনাকে সরালো তারা দেশটাকে গোলাম করে দিয়ে গেল নির্বাচনের 1 সপ্তাহ পূর্বে সমস্ত আকাম কুকাম করে। এবং তাদের যে এক্সটেনশন গভর্নমেন্ট, আমি এক্সটেনশন বলছি এই কারণে যে একটা পরিকল্পিত প্ল্যাটফর্মের ভিতর থেকে এগুলো করানো হয়েছে, তারা সেটাকে অ্যাপ্রুভ করলো। আর তাদের স্বার্থটাকে যদি শেখ হাসিনা কোনোভাবে অ্যাপ্রুভ করতো, শেখ হাসিনা পার্লামেন্টে, দলে, মিটিংয়ে, বিভিন্ন জায়গায়, ক্যাবিনেটে বলতেন যে একটি বড় রাষ্ট্র এই চাই, এই চাই, এই চাই, আমি যদি তাদের এগুলো কনসেন্ট দিই বা এগ্রি করি তাহলে আমি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু আমি জাতির জনকের মেয়ে, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো ক্ষমতায় থাকবো না। সে কারণেই কিন্তু তাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতার থেকে সন্ত্রাসী উপায়ে সরিয়ে দেওয়া হলো বিশাল বিনিয়োগের মধ্য থেকে। তারপর তারা যারা আসলেন তারা তো গোলাম হয়ে গেছেন, গোলামি চুক্তি করেছেন। এখন তারা না রাশিয়া, না আমেরিকা, না পাকিস্তান, কোথায় যাবে দিশাহারা অবস্থার ভিতর পড়েছে। আর এদের মেইন পারপাসটা হচ্ছে যারা এদেরকে ক্ষমতায় বসাবার এই যে ডিজাইনটা করছে তাদের ইন্টারেস্টটাকে সিকিউর করা, সেটা করতেছে। তবে বাংলাদেশের হারুন ভাই, বাংলাদেশের ৩,৫০০ বছরের ইতিহাস সম্পর্কে তথ্য পাওয়া যায়। এই দেশটা কিন্তু দ্রোহের আগুনে বারবার ফুসে উঠছে। এইটা দেশটাকে কিন্তু কেউ হজম করতে পারে নাই। বর্গিরা পারে নাই, মোগল হালাকু চেঙ্গিস খানরা পারে নাই, পাকিস্তানিরা পারে নাই, ইংরেজরা পারে নাই। যারাই যা করুক না কেন, আবার একটা দ্রোহের আগুন, ওই যে আগ্নেয়গিরির সুপ্ত লাভা যখন উদ্গীরণ হয় তখন ওর সামনে কিছু টেকে না। সেই সময়টা সামনে আসতেছে, আবার আমরা ফিরে দাঁড়াবো, আবার আমাদের ঋত গৌরবকে পুনরুদ্ধার করতে হবে। তো দুঃখজনক হলো যে একটা দেশকে এতবার এত ত্যাগ স্বীকার করতে হচ্ছে, পৃথিবীর অন্য কোনো দেশকে করতে হচ্ছে না। সেই 1947-এ, তারপর ধরেন তার পূর্বে মোগল সাম্রাজ্যের আমলে আপনি দেখেন 71 সালে যে বিশাল ত্যাগ স্বীকার করতে হলো, আবার এখন ত্যাগ স্বীকার করার পর্যায়ে সেখানে আমরা, ফলে বারবার আঘাত আসতেছে, প্রতিঘাত করে। ওই যে একটা কথা আছে যে তাদের তথাকথিত বিপ্লবের এগেনস্টে প্রতি বিপ্লব বা প্রতি আঘাত করে আমাদের আবার আমাদের ঋত গৌরবকে ফিরে আনতে হবে। এবং আমার বিশ্বাস শেখ হাসিনার জীবদ্দশায় ইনশাল্লাহ আমরা সেই ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারবো। আরেকটা জিনিস, আমরা যখন শেখ হাসিনার বক্তব্য শুনি আমরা দেখি যে একদিক থেকে তিনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ় সংকল্পবদ্ধ, ওনার মধ্যে তেমন কোনো ক্ষোভ নাই, প্রতিশোধ পরায়ণতা নেই, কিছুই নেই। আমরা জানি যে সম্প্রতি আপনার সাথে জননেত্রী শেখ হাসিনার দেখা হয়েছে, আপনি ঠিক দেখেছেন কি, তার স্পিরিটটা কি দেখলেন, এগুলো অনেকে জানতে চায়, আমাদের কি একটু জানাবেন? দেখুন, আমার সৌভাগ্য মাননীয় নেত্রীর সঙ্গে আমি দেখা করার সুযোগ পেয়েছি। তাকে আমার মনে হয়েছে তিনি শারীরিকভাবে পরিপূর্ণভাবে সুস্থ, তাকে মনে হয়েছে তিনি উদ্যমী, আমার মনে হয়েছে তার অভিজ্ঞতার ভান্ডারটা বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে আলাপ করে মনে হয়েছে তিনি রাষ্ট্রের যে করুণ অবস্থাটা,
এটা নিয়ে তিনি উদ্বিগ্নই শুধু না, উৎকণ্ঠিত, এবং কিভাবে এখান থেকে ওভারকাম করা যাবে সেটা তিনি প্ল্যান চক আউট করতেছেন। এবং তিনি যে দেশে ফিরে যাবেন, মানুষের কষ্ট সেটা তিনি শেয়ার করে বলেছেন কোথায় ছিল বাংলাদেশ, সেখান থেকেই বাংলাদেশকে তিনি কোন অনন্য উচ্চতায় নিয়ে আসছেন, সেই বাংলাদেশকে এখন কোথায় নিয়ে অবদমিত অবস্থার ভিতর রাখা হয়েছে। এই টোটাল বিষয়গুলো মনে হচ্ছিল যেন তিনি একটা লাইফ এনসাইক্লোপিডিয়া, সমস্ত কিছু তার মাথার ভিতর আছে। এবং তিনি বারবার বলছিলেন যে আমি যতদিন প্রোগ্রাম করি, দিনে 2টা 3টা 4টা প্রোগ্রাম করি, আমি সবাইকে বলতেছি তোমরা ঘুরে দাঁড়াও, আমাদের সবকিছু ফিরিয়ে আনতে হবে, তোমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। তবে একটা জিনিস তার ভিতরে আমি দেখি, 2001 অক্টোবরের নির্বাচনের পরে বিএনপি যে সারা দেশে ভয়াবহ সন্ত্রাস, নৈরাজ্য, এই যে পূর্ণিমা, সীমা সাহার ধর্ষণ সহ যে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল, বিভৎস ঘটনা ঘটিয়েছিল, 2008 সালের বিজয়ের পরে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগকে বিজয় মিছিলও করতে দেন নাই। কেউ কেউ জানতে চাইছিল কেন, বলে এই বিজয় মিছিলের নামে এত সিরিয়াস হয়ে যাবা তোমরা, যেটা প্রতিশোধ হয়ে যাবে। আমি চাই না প্রতিশোধ। দেখেন, তার বাবা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ বাবা, তার বাবা মায়ের হত্যাকাণ্ডের বিচার তিনি স্পেশাল ট্রাইব্যুনালে করেন নাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালে করেন নাই। সেই বিচার শেষ হতে লেগেছে 36 বছর, 36 ইয়ার্স। উনি চাইলে তো 15 দিনই বিচার শেষ হয়ে যেত। কাজে উনি আইন হাতে তুলে নিতে চান না, তড়িঘড়ি করতে চান না, স্বাভাবিক প্রক্রিয়া সবকিছু করতে চান। এমনকি ওনাকে হত্যার চেষ্টা, যেখানে 22 জন লোক মারা গেল, জিল্লুর রহমান স্ত্রী সহ, সেই 21 আগস্টের গ্রেনেড হামলার মামলাটাও স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে বিচার করেছেন। আমার কাছে মনে হয়েছে উনি প্রতিহিংসা পরায়ণ না, উনি যা কিছু স্টেপ নেবেন লিগালি করতে চান, উনি সিস্টেমের ভিতরে সবকিছু করতে চান। উনি বলেন যে আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না, বিচার আছে, আইন আছে, সেই প্রক্রিয়ার ভিতর থেকে আমাদের এটা করতে হবে। একটা জিনিস আমার খুব অবাক লাগে, আপনার থেকে একটু জানতে চাই, এই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত প্রাণশক্তি কোথায় পান? উনি যখন সরকারে ছিলেন তখনও উনি 20, 22, 18 ঘন্টা প্রতিদিন কাজ করতেন। এখনো তিনি যেভাবে আপনার বিরতিহীন মিটিং করছেন তার কর্মীদের সাথে, নেতাদের সাথে, এবং আপনি যে প্ল্যানগুলোর কথা বললেন, এটা তো একটা অভাবনীয় এবং অবিশ্বাস্য বিষয়, কিন্তু যেটা বাস্তব। কোথায় পান, মানে এই প্রাণ শক্তিটা কোথা থেকে আসে? দেখুন, এটা আমার কাছেও বিস্ময়কর মনে হয়। পার্লামেন্টে আমরা গিয়ে অনেক সময় দীর্ঘক্ষণ বসে থাকলে মনে হতো তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছি, আর উনি পার্লামেন্টে প্রতিটি মেম্বারের বক্তব্য শুনতেছেন, রুলিং পার্টি, অপোজিশনের, আর এত বড় উচ্চ ফাইল নিয়ে সব ফাইল দেখতেছেন, ফাইলে লাইন বাই লাইন চেক করে কোথায় একটা শব্দ চেঞ্জ হবে করে দিচ্ছেন। উনি তার যে অদম্য একটা শক্তি, তার যে ভিতরে যে একটা, আমার মনে হয় যে আল্লাহ প্রদত্ত একটা ঐশ্বরিক শক্তি আছে, যে এই বয়সে তার কোনো ক্লান্তি নাই। এই যে আমরা যারা গিয়েছিলাম, আমরা প্রায় 5.5 ঘন্টা ছিলাম, একটা মিনিটের জন্য তাকে ক্লান্ত মনে হয়নি। তার মনে হয়েছে যে তার সাহস, মানে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, উনি টায়ার্ড হয়ে যাচ্ছেন না। এটা মনে হয় আল্লাহ হয়তো বাঙালি জাতির জন্য সৌভাগ্য যে ওনাকে এরকম একটা অকল্পনীয়, মানে অচিন্তনীয় শক্তি এবং সেই রকম একটা জিনেটিক অবস্থা আছেন। ওনার বাবাও কিন্তু এরকম পরিশ্রমী করতেন। তো কোনো কোনো ক্ষেত্রে অনেকে তার বাবার কলিগরা বলছেন যে বঙ্গবন্ধুর চেয়ে শেখ হাসিনা আরো বেশি সিরিয়াসলি পরিশ্রম করা। কেউ কেউ তো বলছেন যে বঙ্গবন্ধু জাতীয়তাবাদী নেতা ছিলেন, ফলে নিরিখটা ছিল ওয়াইড স্কেলে, আর শেখ হাসিনা স্টেটসম্যান হয়ে তিনি একেবারে নখদর্পণে টু দি পয়েন্টে সবকিছু দেখেন। এমনকি আমি তো ক্যাবিনেটে ছিলাম, একনেকে ছিলাম, কোন এলাকায় ভালো বালু আছে ওটা উনি বলতে পারতেন না। পূর্ব ধলায় ভালো বালু আছে, পূর্ব ধলা কোথায় ওটা ওনার মাথার ভিতরে আছে, ওই এলাকার এমপির মাথায় নাই। মানে বাংলাদেশটা টোটালটা তার মাথার ভিতরে আছে। এইটা স্টাডি করতে হয়, মানুষকে স্টাডি করতে হয়, তৃণমূল থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, ধনিক শ্রেণী, শহর নগর বন্দর, সবাইকে স্টাডি করে ওনার ভিতরে একটা অদম্য স্পৃহা তৈরি হয়েছে মানুষের জন্য কাজ করার। সে কারণেই বোধ হয় ওনার স্পিরিটটা, ওনার ইচ্ছা শক্তিটা আনপ্যারালাল, অবিশ্বাস্য। এটা আমার কাছে মনে হয়েছে। আরো একটা জিনিস দেখেছেন স্যার, উনি কিন্তু বর্তমান বিশ্বে যত রাজনৈতিক নেতা বেঁচে আছেন তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ রাষ্ট্র শাসনে এবং পররাষ্ট্রনীতি চালানোতে। কারণ উনি বিশ্বের অসংখ্য নেতাদের সাথে পররাষ্ট্রনীতি বিষয়ক বা বিভিন্ন ধরনের মিটিং, তাদের সাথে বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট করেছেন।
এটা তো আমাদের একটা পরম সৌভাগ্য। এমন অভিজ্ঞ নেতা তো আমি অন্তত খুঁজে পাই না সারা বিশ্বে। ওই জন্য আমি আপনাকে বললাম যে তার ডিপ্লোমেসি ছিল বেস্ট ডিপ্লোমেসি, তার অ্যাডমিনিস্ট্রেশন ছিল বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। ঝানু ঝানু সচিবরা আতঙ্কিত হয়ে যেত যখন উনি ফাইল ধরতেন, ফাইলের ভিতরে ফাইন্ড আউট করতেন যে এটা ঠিক হয় না বা এটা এইভাবে করো। আমরা একটা সচিব কোয়ার্টার উদ্বোধনের জন্য গেছি, তো উনি সচিব কোয়ার্টার উদ্বোধনের পরে উনি ঘুরে দেখতেছিলেন, দেখে বলতে দেখো এই জায়গায় এটা ছিল না। আমি চিফ আর্কিটেক্টে বলছি এটা নাই কেন, ও বলছে এটা করা যায় না, বলছি না এটা করতে হবে, মানে ভেন্টিলেশন। অর্থাৎ তার ইনফ্রাস্ট্রাকচারাল যে টেকনোলজিক্যাল আইডিয়াটা সেটাও ছিল মাস মোর দ্যান এডুকেটেড আর্কিটেকচার। এরকম অনেক ক্ষেত্রে আপনি তো ডিপ্লোম্যাট হিসেবে বাইরের কথাটা বললেন, অ্যাডমিনিস্ট্রেশনে একই অবস্থা। আর পলিটিক্সে কাকে সাপোর্ট করতে হবে, কাকে ডেভেলপ করতে হবে, কাকে মফস্বল থেকে তুলে আনতে হবে, কাকে নার্সিং করতে হবে, কে বাড়তেছে তাকে থামাতে হবে, সব জায়গায় তার দৃষ্টি ছিল। মানে বলা যেতে পারে একটা অনন্য অসাধারণ। এই জন্য কেউ কেউ বলে যে শেখ হাসিনার জায়গাটা মানুষের কাছে, তার যে দলটা বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি একসেপ্টেন্সের জায়গায় উনি পৌঁছে গেছিলেন তার কৃতকর্ম অভিজ্ঞতা অভ্যাসের মাধ্যমে। দেখেছেন যে মানবিকতা, যখন তিনি শিল্পী, বিভিন্ন দুস্থ বা যারা একটু অভাবী তাদের টাকা পয়সা যখন দিতেন, কে কোন দলের কিন্তু এটা দেখতেন না। যেমন আহমেদ শরীফ নামে একজন বিখ্যাত অভিনেতা, উনি আমরা জানি যে উনি বিএনপি সাপোর্টার, উনি কিন্তু শেখ হাসিনার অর্থ সাহায্য পেয়েছেন সব ধরনের। এটা তো বাংলাদেশের আর কোনো নেতা দেখাননি আসলে এই ধরনের উদাহরণ। আরেকজন আছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা, নামটা বলছি না, তাকে যখন সিলেক্ট করা হলো রাষ্ট্রীয়টা মর্যাদা দেওয়ার জন্য, তখন সেখানে আপত্তি তোলা হলো যে উনি কর্মক্ষেত্রটাতে ওনার ভূমিকা ভালো আছে, এটা বাদ দাও। তারপর দেখেন এই যে চ্যানেল আই এর একজন কর্তা, নাম বলছি না, তিনি 2টা রাষ্ট্রীয় পুরস্কার পেলেন। তিনি কখনোই আওয়ামী ঘরানার মানুষ না, কিন্তু তার রেসপেক্টিভ ফিল্ডে তার কাজকে তিনি রেসপেক্ট করেছেন, সম্মান করেছেন। এই সব জায়গায় দেখা যায় যে, এবং আমরা এমপি হওয়ার পরে, শপথ নেওয়ার পরে প্রথমেই তিনি বলছিলেন যে মুহূর্তে শপথ নেলা সেই মুহূর্তে কিন্তু তুমি আওয়ামী লীগের এমপি না, সেই মুহূর্তে কিন্তু তুমি তোমার কনস্টিটিউয়েন্সির এমপি, সকলের এমপি। অতএব সমভাবে সবার প্রতি আচরণ করবা, সবার প্রতি দায়িত্ব পালন করবা। উনি কিন্তু সেই জায়গাটা ধারণ করেন। আমি খুব কাছের থেকে দেখেছি, উদাহরণ দেওয়া ঠিক হবে না, অনেক ঘটনা প্রবাহ আছে যারা ওনার ডেড পলিটিক্যাল এনিমিক্যাল পিপল, তারা নানাভাবে ওনার দ্বারা উপকৃত হয়েছেন, যা অকল্পনীয় উপকার তারা পেয়েছেন। এই জায়গায় মনে হয়েছিল যিনি স্টেটসম্যান, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, আওয়ামী লীগের সভাপতি না, সেই জায়গাটা উনি ধারণ করতে পেরেছিলেন। আসলে বঙ্গবন্ধু কন্যা সম্পর্কে ভাবতে গেলে, যদি কেউ নিরপেক্ষভাবেও ভাবতে চায়, বিরোধীরাও ভাবতে চায়, এই অনন্য উচ্চতার মানুষ আসলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে আমরা কিন্তু আর দ্বিতীয় ব্যক্তি দেখি না। তো আজকে স্যার এই জায়গায় শেষ করতে চাই। আপনি এসছেন, অনেক কথা একসাথে বললেন, আমরা বিষয়ভিত্তিক কিছু আলোচনা করতে চাই, এবং আপনার যে ইফেক্টিভলি বলার যে দক্ষতা, এটা আমরা আসলে কাজে লাগাইতে চাই। কারণ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে ফিল করি, আমার নিজেরও এই দুর্বলতা আছে, আমাদের হাজার হাজার ভালো কাজগুলো আমরা কিন্তু মানুষের সামনে সেই দক্ষতায় তুলে ধরতে পারি না, যেই দক্ষতায় 2024-এর জঙ্গি উত্থানকারী এবং সাইবার সন্ত্রাসীরা মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ, কুযুক্তিপূর্ণ প্রচারণা দিয়ে বাংলাদেশের একটা বড় অংশকে কিন্তু আপনার মগজ ধোলাই করেছে, বিষোদ্গার করেছে। সেই জায়গায় আমাদের পক্ষে তো সত্য আছে, আপনি শুধু ভালোভাবে বললেই যথেষ্ট, কারণ আপনি যা বলেন সবই সত্য, এখানে মিথ্যার কিছু নাই। ইতিহাসের আলোকে সত্য, সভ্যতার আলোকে সত্য, ফ্যাকচুয়ালিও সত্য। 2024-এ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষ নামানো হয়েছে পুরোপুরি মিথ্যা অপবাদ দিয়ে। কিছু কিছু সত্য আছে, সত্যের সাথে মিথ্যা মিশিয়ে। আমাদের পক্ষে তো সব সত্য। আমরা যদি সত্যি সত্যি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা যা কিছু সুযোগ সুবিধা আছে, এগুলা যদি আমরা কাজে লাগাই, আমরা কিন্তু মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারবো। ওরা যদি যোগ্যতা বলেও করে, আমাদের যে সংখ্যার বল আছে সেটা দিয়ে আমরা পৌঁছাবো, এবং সেইভাবেই আমাদের প্রস্তুতিটা হওয়া উচিত। আমি সেভাবেই মনে করি। জনাব সমর রেজাউল করিম, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। এখন তারাই তো বলতেছে, তাদের মন্ত্রী খাজা আসিফি বলতেছে তারা ভারতীয়র মতো শত্রু। আবার সেই কাশ্মীরি, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যারা আছে তারা বলতেছে
যে তারা ভারতের সাথে বিলয় হইতে চায়, তো বোঝাই যাইতেছে কেউ কারোর সাথে থাকবে না। আর এই ভারতে অধিকৃত যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেইখানে ভারতের যে যুদ্ধ করার পর যে অংশটা দখল করে নিয়েছে, যে অংশটুকু দখল করে নিয়েছে পাকিস্তান, সেইটুকু ওদের তো বুঝিয়েছিল যে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবা, দখল করবা, স্বাধীন রাষ্ট্র হবা। আমি কিন্তু শুরু থেকে, এখন না, যখন মানুষ ওটা আজাদ কাশ্মীর বলতো আমি হাসতাম। আমি খোঁজ নিয়েছি, ওইখানে খোঁজ নিয়ে জেনেছি যে ওইখানে কাশ্মীরিদের কাশ্মীরি ভাষায় কথা বলতে দেয় না পাকিস্তানিরা, কিন্তু এটা নিয়ে কোনো বুদ্ধিজীবী কোনোদিন কথা বলেই না, এখনই বলে না, মাইরে ফেললেই বলে না, আর তাদের ভাষা বাদ দিলে বলবে, তখনই বুঝতে পারছে যারা বাটপা। পাকিস্তান এই কাশ্মীরিদের ব্যবহার করে ভারতকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। এটা আফগানিরা যেমন বুঝে ফেলেছে যে পাকিস্তানিরা আমেরিকার সাথে যুদ্ধের নাম করে আর এখানে ব্যবসা করেছে, তো এই কাশ্মীরিরা এখন বুঝে ফেলেছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বুঝে ফেলেছে পিওকেতে, যে এরা আসলে এই কাশ্মীরদের নিয়ে ব্যবসা করে, এটা ব্যবসা করে, এটা ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীর লোকজন বুঝে ফেলেছে। তো তারা তো এখন তার হাতে থাকবে না। আর যখন তাদের গ্রিপে, যেমন মনে করেন আমার দ্বারা আপনার লাভ হয়, এখন আমি আপনার বাটপারি বুঝে ফেললাম, বুঝে আপনার সাথে আর থাকলাম না, তখন তো আপনি বলবেন ফরিদ ভালো না, স্বাভাবিক। কারণ আমি তো, আপনি যখন ব্যবসা করতেছেন আমার নামে, মনে করেন আপনি আমার নামে বিভিন্ন জায়গা থেকে আপনি সুবিধা নেন, যে ফরিদের এটি দিতেছি, ফরিদের ওটি দিতেছি, ফরিদের জন্য এটা করি ওইটা করি। হ্যাঁ, আপনি মাঝে মধ্যে মনে করেন আমার জন্য পাঠাই দিলেন কিছু গিফট, পাঠাই, লোকজন বলে তাই তো, সত্যি তো। কিন্তু আমি যখন জানতে পারলাম যেটা তো আপনি পাটপারি করতেছেন আমার নামে, আপনি সারা পৃথিবীতে ব্যবসা করতেছেন, এনজিওর নামে, এটার নামে, ওইটার নামে, ব্যক্তির নামে ব্যবসা করে খাইতেছেন, তা আমি তখন আপনার সাথে যখন সরে যাবো, তখন তো আমরা বলবো না এই যে ফরিদ ভালো না, ফরিদের শত্রু, স্বাভাবিক। এই জন্যই তো পাকিস্তানিদের এখন খারাপ লাগতেছে, কারণ আফগানিস্তান, এই দেখেন এখন আফগানিস্তান তাদের শত্রু হয়ে গেছে। এতদিন কি বলে আসছে হলো আফগানিস্তানি পাকিস্তানিরা ভাই ভাই, একদিকে মুসলমান আর একদিকে তারা ভাই ভাই। এখন এই সে আফগানিস্তানে হামলা করে, কেন করে? কারণ আফগানিস্তান এখন পাকিস্তানের যে বাটপারি, আফগানিস্তান নামে যে ব্যবসা করেছে, আফগানিস্তানের নামে যে সুবিধা নিয়েছে, এটা আফগানিরা বুঝে গেছে। পৃথিবীতে এই মুহূর্তে পাকিস্তানকে সবচেয়ে বেশি ঘৃণা করে যারা, তারা হচ্ছে যে তারা যারা আফগানিস্তানি, আফগানিস্তানের লোকজন সবচেয়ে বেশি ঘৃণা করে এখন পাকিস্তানকে, কারণ তারা তাদের বাটপারি ধরে ফেলেছে। কারণ আপনি যাকে বন্ধু মনে করেন, শুভাকাঙ্ক্ষী মনে করেন, আপনি যদি পরে জানতে পারেন এই লোক আমার নামে বাটপারি করেছে আমার কারণে, আমার নাম নিয়ে, তো আপনি তারা কিরকম ঘৃণাটা করবেন, কিরকম ঘৃণাটা করবেন? তো আফগানিস্তানের জন্য ঘৃণা করে, এখন পাকিস্তানেরও বুঝে ফেলেছে। আপনি দেখেন এই পাকিস্তানে কত বড় বদমাইশ, সারা জীবনের বলে আসলো সংসদে, সংসদের বাইরে, মিছিলে, মিটিংয়ে, লেখায়, বলায়, কথায়, টেলিভিশনে, সিনেমায়, তারা বলে আসলো কাশ্মীর নাকি তাদের শাহরগ। শাহরগ মানে ঘাড়ের রগ, যে শাহরগ ছাড়া কোন মানুষ যেমন বাঁচে না, কাশ্মীরি ছাড়া বাঁচবো না। সংসদে আপনি ভাষণগুলো দেখতে পারেন, কি লম্বা লম্বা লেকচার। এখন সেই শাহরগ যাকে বললো তাকেই বলতেছে তারা নাকি ভারতের মতোই দুশ্মন। অর্থাৎ পাকিস্তানের ব্যবসা হইলো যখনই তাদের বাটপারি ধরা পড়ে, তখন তারা ভারতের 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 শুভাকাঙ্ক্ষী বানায় ফেলে, ভারতের দালাল বানায় ফেলে। এটা তাদের স্বভাব, এটা আজ নতুন না তো। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কি ভারতের দালাল বলে নাই? খোদ সোহরাওয়ার্দী হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে কি পাকিস্তান ভারতের দালাল বলে নাই? শেরে বাংলাকে ফজলুল হককে কি ভারতের দালাল বলে নাই? মৌলানা তর্ক বাগিশকে কি ভারতের দালাল বলে নাই? মৌলানা ভাসানীকে কি ভারতের দালাল বলে নাই? বঙ্গবন্ধুকে তো ভারতের দালাল বলেই, মুক্তিযোদ্ধাদের তো ভারতের দালাল বলেই। এটা তো নতুন কিছু না। তো এরা এটা বলবে, কয়দিন পরে বলবে কি জানেন? কয়দিন পর যখন সিন্ধে চলে যাবে, তখন বলবে এরাও ভারতের দালাল। থাকবে শুধু পাঞ্জাব, তা পাঞ্জাব আধা। এছাড়া তো পাকিস্তানের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারে না, কারণ সে সারা জীবন অন্যান্য দেশের ক্ষতি করে আসছে। এবার পাকিস্তান নিজের ফাঁদে পড়ে গেছে। পাকিস্তান ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছে অন্যকে গিলে খাওয়ার জন্য। এখন সেই ফ্রাঙ্কেস্টাইন গুলো পাকিস্তানকে গিলে খাবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত এবং এনসিপি কি এই জাতীয় সংসদে তাদের যে সদস্য পদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করবেন কিনা? পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তারা পদত্যাগ করতে পারেন। আজকের এই সময়টিতে এটি পিলে চমকানো খবর বটে। আর যদি তারা পদত্যাগ করেন, কোনো অবস্থাতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দে হ্যাভ টু লিভ। এবং এই বিষয়টা জামাত এনসিপি খুব ভালো করে জানে, এবং এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে যে তাদের দেশি বিদেশি যে শক্তিগুলো, বন্ধুগুলো রয়েছেন, যারা জুলাই আগস্ট বিপ্লব ঘটানোর জন্য গত ৩-৪ বছর ধরে মূলত
জামাত এবং এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূস এই শক্তিটিকে যেভাবে এম্পাওয়ার্ড করেছে, তারা কিন্তু বিএনপিকে এম্পাওয়ার্ড করেনি, তারা জামাতকে এম্পাওয়ার্ড করেছে। এই শক্তিগুলো সিমেন্টেড হয়ে আবার রাজপথে চলে আসবে। এখন প্রশ্ন হলো যে জামাত এবং এনসিপি তারা কেন পদত্যাগ করতে যাবে? আমরা যারা সাধারণ চিন্তা করি বা যাদের কাছে মনে হয় যে এমপি হওয়া মানেই তো প্রতি মাসে একটা মাসও হারা পাওয়া, প্রায় $1,02,000 বেতন ভাতা সুযোগ সুবিধা পাওয়া, নির্বাচনী এলাকায় মাতব্বরি করা, আর নির্বাচনী এলাকায় মাতব্বরির বাইরে সরকারি বরাদ্দ রয়েছে, টিআর রয়েছে, কাবি খায় রয়েছে, এইগুলো তো আছেই। এরপরে সংসদে গিয়ে সরকারের সাথে সেই দহরম মহরম সম্পর্ক, রাষ্ট্র ক্ষমতার ভাগিদার হওয়া, এগুলো দৃশ্যমান। কিন্তু সবাই তো আর কেবল লোভী মানুষ নয়, আর সবাই যাকে বলা হয় যে একটা পদ পদবীর জন্য তাদের জীবন বিসর্জন করতে চায় না। আর যে কোনো জিনিস পাওয়ার আগে এক ধরনের কামনা থাকে, বাসনা থাকে, লোভ থাকে, লালসা থাকে। কিন্তু মানুষ যখন পেয়ে যায়, কোনো একটা বিষয় পেয়ে যায়, তখন ওটার সে অ্যাবসলিউট মালিকানা, ওটার সৌন্দর্য সে এককভাবে ভোগ করতে চায় এবং ওটার একটা লিবার্টি সে চায়। সেটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, যে কোনো সম্পর্ক হোক, বিয়ে হোক, শাদী হোক, মানে এখানে আসলে অংশীদারিত্ব কোনো অবস্থাতেই মানুষ পছন্দ করে না। তো সেক্ষেত্রে ধরেন বিএনপি সরকার গঠন করেছে, সেটা একটা, জামাত বিরোধী দল দ্বিতীয় একটা। এখন এই বিরোধী দল হিসেবে তার যে ট্রেডিশনাল স্বাভাবিক যে ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটা সে চাইতে পারে। আর জুলাই আগস্টের মূল উদ্যোক্তা রূপে আন্দোলনের মাস্টারমাইন্ড এবং শক্তি বা ফোর্স হিসেবে, ইনভেস্টর হিসেবে, তারপরে মাঠে ময়দানের ডাইরেক্ট সোলজার হিসেবে এনসিপি এবং জামাত এখানে কিছুটা প্রিভিলেজ তারা পেতে পারে, চাইতে পারে, বা বিএনপির সঙ্গে নির্বাচন পূর্ব সময় তাদের যে সমঝোতাগুলো হয়েছে সেই সমঝোতাগুলো তারা মানে বাস্তবায়ন করার জন্য বিএনপিকে চাপ প্রয়োগ করবে, বিএনপির কাছে সেটা আশা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর গত 4 মাসে বা 5 মাসে শুধু আনাকুম জানাকুম, মানে এখানে লোক দেখানো, তারপরে সার্কাস্টিক, ম্যাজিক্যাল মানে জাদুকরি, এই বিষয়গুলো বেশি হয়েছে। জামাতের সভাপতির বাসায় প্রধানমন্ত্রী গেছেন, নাহিদ ইসলামের বাসায় প্রধানমন্ত্রী গেছেন, এটা দেখতে অনেক সুন্দর, মানুষ বাহাবা দিয়েছে। কিন্তু নাহিদ ইসলাম এবং জামাতের আমির জানেন যে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে কিভাবে বেইজ্জতি হচ্ছে। উপরে উপরে আপনার মলম লাগিয়ে দিচ্ছে, পিছন দিক থেকে আপনাকে আচ্ছা মতো চাকু মেরে দিচ্ছে। এরকম ঘটনা অহরহ ঘটছে। প্রধানমন্ত্রী তিনি আগে দেখা হলে আগে জামাতের সভাপতিকে সালাম দিচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রীর যারা জুতো টানেন তারা বলছেন ওটার নাম সুম্মা শফিক, শালাকে ধরো, শালা একটা ভণ্ড, এরকম কথাবার্তা। তখন এটা আসলে মিলে না। প্রধানমন্ত্রী দেখা গেল যে নাহিদ ইসলামকে ওয়াজ তদবির করছে, আর দেখা গেল যে ছাত্রদলের, যুব দলের যারা নেতা রয়েছেন, যাদের সঙ্গে প্রধানমন্ত্রী ভালো সম্পর্ক, তারা অকথ্য ভাষায় নাহিদকে, নাহিদের বাপকে তুলে গালাগাল করছে, বাপমা তুলে গালাগাল করছে। ফলে এই জিনিসগুলো কন্ট্রাস্ট অ্যান্ড কন্ট্রাডিক্ট তৈরি করছে এবং এর ফলে মানসিকভাবে জামাত এবং এনসিপি ভেঙে পড়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো তাদের মধ্যে একটা নিদারুণ আতঙ্ক তৈরি হয়েছে। 1 নম্বর আতঙ্ক হলো যে যদি কখনো গণেশ পরিবর্তন হয়, আওয়ামী লীগ, এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে যাই বলুক না কেন, আমি প্রথম দিন থেকে বলছি আগামী 20 বছরের মধ্যে যে কোনো ফর্মে আওয়ামী লীগ ফিরে আসাটা এটি অসম্ভব একটা বিষয়। শেখ হাসিনা আসতে চাচ্ছেন, তিনি আসবেন বা আসতে পারেন, ওই পর্যন্তই আসবেন। 1 দিনে জমায়েত হবে, 2 দিন জমায়েত হবে, এরপর আপনি আর কাউকে খুঁজে পাবেন না, দেন তাকে জেলে যেতে হবে। এর আগে ধরেন শেখ হাসিনা যেভাবে জনপ্রিয়, খালেদা জিয়া তেমন জনপ্রিয় ছিল, তাকে যেদিন জেলে নেওয়া হলো কি হয়েছে বলেন? গোলাম আজম সাহেবকে জেলে নেওয়া হয়েছে, কি হয়েছে? সাইদি সাহেবকে জেলে
সে পচে গলে মরে গেছে, তার লাশটা ঠিকমতো দাফন করতে দেওয়া হয়নি, তার কবরের সামনে গিয়ে গিয়ে মানে কেউ গিয়ে সেই কবর জিয়ারত করবে সেই সুযোগটা দেওয়া হয় না। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর তছনছ করে দেওয়া হয়েছে, গিয়ে কি করতে পেরেছে? কিচ্ছু হয়নি। এগুলো রাষ্ট্র ক্ষমতা একটা বিরাট ব্যাপার। তো যেটা হবে সেটা হলো এই অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহের কারণে তৃতীয় কোনো পক্ষ ক্ষমতা চলে আসবে। সেটা মিশরের শিশির মতো হতে পারে, কিংবা পাকিস্তানের পারভেজ মোশাররফ হতে পারে, কিংবা আসিম মুনিরের মতো হতে পারে, কিংবা ধরুন এখন অপ্রত্যাশিতভাবে ইমরান খান চলে যাওয়ার পরে যেভাবে সেই নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ এলেন এবং পাকিস্তান পিপলস পার্টির সমর্থন নিয়ে ক্ষমতা দখল করলেন, এটা মানে কোনো রাজনৈতিক ডিকশনারিতে পড়ে না। এই ক্ষেত্রে বাংলাদেশে ধরেন কোনো কারণে যদি এরকমভাবে একটা সরকার চলে আসে যে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে সরকার গঠন করতে বলা হবে, অথবা ধরুন সেই কমিউনিস্ট পার্টির বাইরে গিয়ে দেখা গেল যে অন্য যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধরুন ডক্টর রেহমান সোবহান, হোসেন জিল্লুর রহমান, এখনো যে সমস্ত লোকজন আছে এরকম যারা সমাজে পিছন থেকে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ তাদেরকে শক্তি যোগালো, আর সামনে 20 থেকে 25 জন যে দেশের বরেণ্য ব্যক্তি তাদেরকে এনে একটা সরকার ফর্ম করা হবে। এই যে একটা পরিবর্তন হয়ে যাবে বা হয়ে যেতে পারে যদি এই জামাত এনসিপি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে, অথবা জামাত এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা চরম আকার ধারণ করে, তখন এরকম একটা ঘটনা ঘটবে। সেখানে আওয়ামী লীগের লোক মাঠে শক্তিমত্তা দেখাবে, তারা মানে এখানে মানে গুটির চাল চালবে, যত রকম অনাসৃষ্টি তৈরি করবে, কিন্তু মূলধারা রাজনীতিতে তাদেরকে ফিরে আসতে আরো বহু বছর অপেক্ষা করতে হবে। তো যেটা বলছিলাম যে পরিস্থিতি কতটা ভয়াবহ, এবং জামাত এনসিপি অনেক যারা সাধারণ মানুষ তারা হয়তো বলতে পারেন যে না এটা হবে না, এটা অসম্ভব ব্যাপার, এই পদ পাওয়া এতকাল পরে তারা পেয়েছে, এটিকে সহজে ছাড়া যায়? কিন্তু বোঝার চেষ্টা করুন, জামাত 1986 সনে যখন এরশাদের পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা ছিল সম্ভবত 10 জন, এই 10 জন এমপি তারা পেয়েছিল কত বছর পরে? বহু বছর পরে। তারা 1971 সনের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মিলিটারি সরকার ছিল, সেই সরকারে তাদের 2 জন মন্ত্রী ছিল। তাহলে সেক্ষেত্রে 1971 সনে তারা রাষ্ট্র ক্ষমতা ছিল। মানে যেভাবে তারা ডক্টর ইউনূসের জামানাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তেমনি 71-এ কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল। তাহলে 71-এর মুক্তিযুদ্ধের পরাজয়ের 17 বছর পরে বা 16 বছর পরে তারা আবার সংসদে এলো, 10টা সিট পেল। কিন্তু এরশাদ সাহেব তাদের সঙ্গে কথা রাখলেন না, ফলে বিএনপি ওখানে আগেই যায় না নির্বাচনে, তখন আওয়ামী লীগ এবং জামাত সেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করল। এরপর এরশাদ একটা গৃহপালিত বিরোধী দল বানিয়ে আসম আব্দুর রফের মাধ্যমে সেই 86-র নির্বাচনের পরে, যেটা 88 নির্বাচন, 6 পার্লামেন্ট ইলেকশন করলো, আর ওরা পদত্যাগ করলো 5th পার্লামেন্টে বোধ হয়। এই গেল 86 সনে। আবার ধরুন সেই 91-এর পার্লামেন্টে, 1991-এর পার্লামেন্টে তারা আবার পদত্যাগ করল। আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আবার পদত্যাগ করলো। ফলে এই স্বাধীন বাংলাদেশে দুইবার পার্লামেন্ট থেকে পদত্যাগ করার যে নজির, এটা জামাতের আছে, এটা বিএনপির আছে। আর খুব ঘন ঘন ক্ষমতায় গিয়ে মানে ক্ষমতা হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের সবচেয়ে বেশি বিএনপি জাস্টিস সাত্তারের সময়টাতে ক্ষমতা হারিয়েছে একবার, জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে ক্ষমতা রশি নিয়ে টানাটানি এবং ক্ষমতা জিয়া পরিবারের বাইরে জাস্টিস সাত্তারের কাছে চলে গেছে, অর্থাৎ এটা প্রথম। তারপরে সাত্তার সাহেবের মাধ্যমে দলগতভাবে ক্ষমতায় গেছে, 96-তে ক্ষমতায় গেছে, তারপরে 2007 সনে ক্ষমতায় গেছে, এবং প্রতিবারই তারা ক্ষমতায় পেয়েছে অলৌকিকভাবে, আর ক্ষমতা তারা হারিয়েছে বিভিন্ন রকম জটিলতার কারণে। ফলে তারেক রহমান সাহেব যদি
এই যে ক্ষমতা পেয়েছেন তিনি ট্র্যাডিশনালি যেভাবে সাত্তার সাহেব ক্ষমতা পেয়েছেন, যেভাবে তার বাবা পেয়েছেন, যেভাবে 91-এ তার মা পেয়েছিলেন, যেভাবে অপ্রত্যাশিতভাবে 2001 সনে তারা ক্ষমতা পেয়েছিলেন, এইভাবেও ঠিক অপ্রত্যাশিতভাবে অনেকটা মানে ম্যাজিক্যালি এই বছর বিএনপি যে ক্ষমতা লাভ করেছে, বিশেষ করে তারেক রহমান সাহেব, তো সেটা যদি আবার সেই অতীতের মতো যেভাবে ক্ষমতা পেয়েছে, আবার অতীতের মতো যদি সে ক্ষমতাচ্যুত হয়, এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো ঘুরে ফিরে শনি একই জায়গাতে আসে। আপনি দেখবেন যে আপনাকে একটা মশায় কামড় দিয়েছে, ধরেন আপনার একেবারে শরীরের যেই জায়গাটাতে মশা কামড় দিয়ে গেল আপনি তাড়িয়ে দিলেন, একটু পরে সে ঠিক ওই জায়গাতে সে বসবে। মাছি দেখবেন ঘ্যান 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 করছে, আপনার নাকের উপর বসছে, মাথার চান্দির উপর বসছে, গালের উপরে বসছে, আর কপালে, এই কয়েকটা জায়গাতে সাধারণত মাছি বসে। আপনি তাড়িয়ে দিলেন, ঘুরে ঘুরে এসে ঠিক সেম জায়গাতে এই বদমাইশটা আবার বসবে। তো এমনি মানুষের জীবনে যে সফলতা, ঘুরে ফিরে একইভাবে এক একজনের জীবনে সফলতা আসবে। কোনো মানুষ দেখবেন সে জন্মই হয়েছে তার রাজা হিসেবে, কোনো মানুষের জন্মই হয়েছে তার নাপিত হিসেবে, মেথর হিসেবে। তো এই যে জন্ম, তার শুরুটা, কোনো মানুষ দেখবে যে খুব অল্প পরিশ্রমে আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেন, কোনো মানুষ দেখবেন সারাদিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে হয় না, দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। কোনো মানুষ খুব ভালো মানুষ কিন্তু সমাজ তাকে খারাপ জানে, কোনো মানুষ খুব খারাপ মানুষ কিন্তু সমাজ তাকে ভালো জানে। এটা হয়। তো সেক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা মানুষের একটা ঠিকুজি থাকে, প্রত্যেকটা দলের একটা ঠিকুজি থাকে, প্রত্যেকটা দেশের একটা ঠিকুজি থাকে। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, মক্কা মদিনার ভবিষ্যৎ কী হবে, এটা গত 8-10 হাজার বছরে যেভাবে হয়েছে, সবচেয়ে ভালো যেভাবে হয়েছে আমরা সেরকম ভালো হতে পারবো, আর সবচেয়ে খারাপ যে অবস্থায় গেছে আমরা সেই রকমই হতে পারি, এর বাইরে যাবো না, ওটা আমাদের একটা ঠিকুজি। তদ্রূপ বিএনপির যে ভালো দিকগুলো, মানে তার কখন ক্ষমতা আসে, কখন ভালো করে, কিভাবে ভালো করে, সেগুলো অতীতে যেভাবে করেছে এবারও একইভাবে হবে। আবার বিএনপির পতন অতীতে যেভাবে হয়েছে একইভাবে হবে। দেখেন জামাতের, আওয়ামী লীগের পতন শুরুটা যেভাবে হয়েছে পতনটা সেভাবে হয়েছে, এবং সেই আগস্ট মাসে ঘুরে ফিরে তাদের জীবনে এই দুর্ভোগ দুর্দশা আসতে থাকে। তো সেক্ষেত্রে জামাতের এই যে পদত্যাগ করা, মাঝপথে মানে আপনার সাথে বন্ধুত্ব একসাথে চললো, কথাবার্তা চললো, হঠাৎ করে তারা আপনার পেছন থেকে সরে পড়লো, এই ঘটনা তাদের জন্য ডাল ভাত। একসময় এরশাদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, তারা এরশাদকে ছেড়ে দিয়ে শেখ হাসিনার সঙ্গে তারা গেল, শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে তারা বেগম জিয়ার সাথে গেল 91 সনে, বেগম জিয়াকে ছেড়ে দিয়ে তারা আবার আওয়ামী লীগের সাথে গেল, আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে তারা আবার বিএনপির সাথে গেল, বিএনপির সাথে গিয়ে তারা আবার 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে গেল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের পরে তারা আবার বিএনপির সাথে গেল, আবার বিএনপিকে ছেড়ে দিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেল, আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে তারা বিএনপির সঙ্গে যে সমঝোতা করেছে সেই সমঝোতা থেকে তারা বের হয়ে এসে আবার যদি তারা নতুন কোনো তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ, এমনকি আওয়ামী লীগের সঙ্গে তারা একত্র হয়, এমনকি ভারতের সাথে যদি তাদের বন্ধুত্ব হয়ে যায়, আমি তো আশ্চর্য হব না। এটাই তাদের ঠিকজি, এটাই তাদের ক্যারেক্টারিস্টিক্স। আর অন্যদিকে যদি এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, পার্লামেন্ট ডিজলভ হয়ে যায়, সারা দেশ আবার উত্তাল হয়ে যায়, এবং সরকার যদি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, এতে আমি আশ্চর্য হব না। এর কারণ হলো এই ঘটনা বিএনপি জীবন অতীতে বহুবার ঘটেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।